বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেগন্যান্সি সাইন অ্যান্ড সিমটম এবং আমার প্রেগন্যান্সিটা যে হেলদি প্রেগন্যান্সি সেটা বোঝার কিছু কিছু উপায়। প্রেগন্যান্সি আসার বা আমি যে প্রেগনেন্ট সেটা বোঝার প্রথম সিমটম হচ্ছে পিরিয়ড মিস হয়ে যাওয়া। এটা আমরা মেয়েরা প্রত্যেকেই জানি, আমাদের যে সার্কেলটা আছে সেই সার্কেলটা যখনই আমার 7 দিন পিছিয়ে যায় তখনই কিন্তু আমরা ধরে নিই যে আমরা প্রেগনেন্ট হতে চলেছি। তো পিরিয়ডস মিস হওয়ার 7 দিনের মাথায় তোমরা কিটে টেস্ট করতে পারো, সেখানে যদি পজিটিভ আসে তখন তোমরা প্রেগনেন্ট কিনা সেটা প্রমাণিত হয়। আবার অনেক সময় 7 দিনের দিন কিন্তু পজিটিভ রেজাল্ট আসে না, তখন তোমরা আরো খানিক দিন ওয়েট করবে, মানে 7 থেকে আরো 10 দিন ওয়েট করে তোমরা আবার আরেকটা কিটে টেস্ট করে দেখবে। তখন যদি রেজাল্ট পজিটিভ আসে তার মানে তোমরা প্রেগনেন্ট। তো এটাই হচ্ছে প্রেগনেন্সির ফার্স্ট সিমটম। আর পিরিয়ডস মিস হয়ে যাওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে আমরা টেস্টটা কেন করি তারও একটা কারণ আছে। কারণ এই সময় আমাদের মেয়েদের শরীরে HCG বলে যে হরমোনটা হয় সেটা অনেক পরিমাণে বেড়ে যায়, এবং এইটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু ইউরিনের মাধ্যম দিয়ে টেস্ট করলে আমরা কিটে বুঝতে পারি যে আমরা প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয়। আর একটা কথা বন্ধুরা, অনেক সময় কিন্তু প্রেগনেন্সি না আসলেও আমাদের মানে পিরিয়ডসটা পিছিয়ে যায়, সেটারও অনেক রকম কারণ আছে। হরমোনাল কারণ হতে পারে, সিস্টের কারণ হতে পারে, থাইরয়েডের কারণ হতে পারে। তো সুতরাং যখনই তোমরা দেখবে যে হ্যাঁ 10 দিন 15 দিন ওভার করে গেল, তোমরা কিটে টেস্ট করলে পজিটিভ রেজাল্ট এলো না, নেগেটিভ রেজাল্ট এলো, তখন কিন্তু তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করবে অবশ্যই। প্রেগনেন্সি সেকেন্ড সিমটম হচ্ছে, যেটা একদম মেন সিমটম বলা যায়, প্রত্যেকের মধ্যেই দেখা যায়, সেটা হচ্ছে মর্নিং সিকনেস। তবে এটাও প্রত্যেকটা ম্যান টু ম্যান ভ্যারি করে যে সকালবেলার দিকে কে কতটা অসুস্থ ফিল করে। সবাই যে একই রকম অসুস্থতা সকালের দিকে বোধ করে তা কিন্তু নয়। মর্নিং সিকনেসের মধ্যে যেটা হয় বন্ধুরা, সবার প্রথম আসে হচ্ছে ভমিটিং। সকালবেলা উঠেই একটা বমি বমি ভাব দেখা দেয় শরীরের মধ্যে, এটা একটা হয়। আর এই টাইমে মর্নিং সিকনেসের মধ্যে প্রচন্ড মাথার কষ্ট হয়, প্রচন্ড মাথার যন্ত্রণা হয়, মাথায় একটা পেন হয়, এটা হয় মর্নিং সিকনেসে। আরেকটা হচ্ছে শরীরটা প্রচন্ড দুর্বল লাগে, কোনো কাজেই দেখবে প্রেগনেন্সির প্রথম 3 মাস কোনো কাজেই দেখবে সেরকম এনার্জি লাগে না, বিশেষ করে সকালের দিকে খুব টায়ার্ডনেস লাগে, খালি মনে হয় যে শুয়ে থাকি বা একটু ঘুমালে ভালো হয়, এইরকম একটা প্রবলেম শরীরের মধ্যে আসে। আরেকটা হচ্ছে মর্নিং সিকনেসের মধ্যে আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে খাবারের দিকে অরুচি। সকালবেলার দিকে হয়তো কোনো কিছু খেতে সেভাবে ভালো লাগে না, বা হয়তো অনেক সময় সকালের দিকে জল খাচ্ছি আমরা, সেই জলটা অনেক সময় ভমিটিং হয়ে যায়, এটা হচ্ছে মর্নিং সিকনেসের মানে লক্ষণ। আর এই মর্নিং সিকনেসটা যে হয় তার পেছনে কিন্তু কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই টাইমে প্রেগনেন্ট যখন আমরা হই, আমাদের শরীরে যে প্রোজেস্টেরন হরমোনটা আছে সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায়। তো প্রোজেস্টেরন হরমোনটা যখনই শরীরের মধ্যে বেড়ে যায় তখনই কিন্তু এই মর্নিং সিকনেস টাইপের প্রবলেমগুলো আমাদের মধ্যে দেখা যায় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই সময় আমাদের মাথার মধ্যে অনেক রকম স্ট্রেস কাজ করে, যে প্রেগনেন্সি মানে এলে অনেক রকম টেনশন কাজ করে, সেই টেনশন থেকেও অনেক রকম শারীরিক প্রবলেম দেখা দেয় সকালবেলার দিকে। আরেকটা হচ্ছে এই সময় ডক্টররা অনেক রকম নতুন নতুন মেডিসিন আমাদের ইনটেক করতে দেন, তো সেই মেডিসিন গুলো খাওয়ার ফলেও সকালবেলার দিকে শরীরটা অনেকটাই খারাপ লাগে। আর আরেকটা মেইন প্রবলেম কি হচ্ছে, প্রেগনেন্সির সময় কিন্তু আমাদের যে ব্লাড সুগারের লেভেলটা থাকে এটা কিন্তু খুব আপ ডাউন করে। কারোর কারোর ক্ষেত্রে একদম লো ব্লাড প্রেশার হয়ে যায়, আর কারোর কারোর ক্ষেত্রে একদম হাই ব্লাড প্রেশার হয়ে যায়। আর এই ব্লাড প্রেশারের কারণে কিন্তু শরীর সকালবেলার দিকে অনেকটাই খারাপ লাগে। যেমন আমার প্রেগনেন্সির সময় পুরো প্রেগনেন্সি জার্নিতেই আমার কিন্তু লো ব্লাড প্রেশার ছিল, তো সেই কারণের জন্য আমার সকালবেলার দিকে মাথাটা অনেক সময় ঘুরতো। আর একটা জিনিস হচ্ছে বন্ধুরা, প্রেগনেন্সির সময় হিমোগ্লোবিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানে জায়গা নেয় প্রেগনেন্সিতে। তো সেই হিমোগ্লোবিনটা যদি প্রথমের দিকে আমাদের শরীরে কম থাকে তখনও কিন্তু শরীরে নানা রকম প্রবলেম হয়, যেমন সব জায়গায় শরীরের অক্সিজেনটা ঠিকঠাক ভাবে পৌঁছতে পারে না, সেই কারণে খুব দুর্বল লাগে শরীরটা। তো প্রথমের দিকে ওই জন্য হিমোগ্লোবিন চেকিং করানোটা খুব দরকার, এবং সঠিক হিমোগ্লোবিন শরীরে থাকা এটাও কিন্তু প্রেগনেন্সিতে খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নজিয়া অ্যান্ড ভমিটিং। এটাও খুব কমন একটা সিমটম প্রেগনেন্সিতে। তো নজিয়া ভমিটিংটা কি হয় বন্ধুরা, এই সময় আমাদের শরীরে এত রকম হরমোনাল চেঞ্জেস হয়, সেই কারণে এই নজিয়া ভমিটিংটা আমাদের মধ্যে দেখা দেয়। আর নজিয়া ভমিটিংটা তোমার 4 সপ্তাহ থেকে শুরু করে প্রেগনেন্সি একদম 32 উইকস অব্দি এই জিনিসটা থাকে। এর আরেকটা প্রধান কারণ হচ্ছে, কারণ আমাদের বেবিটা যখন প্রথমে আসে আমাদের পেটের মধ্যে, তো সে এবার আস্তে 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 বড় হতে থাকে এবং আমাদের পেটের মধ্যে সেটা নিজের একটা জায়গা তৈরি করে থাকার মতো। তো সেই কারণের জন্য এই টাইমে নজিয়া মানে নিঃশ্বাসে অনেক রকম কষ্ট হয়, তারপর ভমিটিং ভাবটা আসে, এই কারণে আসে বেবি যেহেতু স্পেসটা নেয়। আর হরমোনাল এত রকম চেঞ্জেস হয় ওই সময়, সেই কারণে এই ভমিটিং ভাবটা অনেক সময় আসে।
নিঃশ্বাসের কষ্টটা হয়। আর একটা হচ্ছে যে বেবি এই সময় তার হাত পাটা মানে ছড়ায়, অনেক সময় কিক করে, এই সমস্ত কারণের জন্য নজিয়া জিনিসটা প্রেগনেন্সিতে আসে। আর যেহেতু নজিয়া ভমিটিংটা একটা খুব কমন প্রবলেম প্রেগনেন্সিতে, সে কারণে যখনই পেশেন্টদের এই টাইপের প্রবলেমগুলো হয় তারা ডাক্তারের সাথে কনসাল্ট করলে ডাক্তারবাবুরা এখন অনেক রকমের ভালো ভালো মেডিসিন বেরিয়ে গেছে, সেটা প্রেসক্রাইব করে দেন। আমি যেমন আমার গোটা প্রেগনেন্সি পিরিয়ডে প্রেগনিডক্সিন বলে একটা ওষুধ আছে, ভমিটিং যাতে না হয় সেই ওষুধটা খেয়েছিলাম এবং এই মেডিসিনটা খুবই ভালো, আমার ভমিটিং হয়নি, কিন্তু একটা গা গোলানো টেন্ডেন্সি থাকতো। তো এই মেডিসিনটা খাওয়ার পর আমি অনেকটা রিলিফ পেয়েছিলাম। প্রেগনেন্সির আরেকটি সিমটম হচ্ছে ব্রেস্ট টেন্ডারনেস। তো প্রেগনেন্সির সময় প্রথমের দিক থেকেই মেয়েদের এই প্রবলেমটা শুরু হয়। যখনই আমরা জানতে পারি যে আমরা প্রেগনেন্ট, তখন থেকে কিন্তু আমাদের ব্রেস্টের যে একটা ভারী ব্যাপার বা নিপিলসে প্রচন্ড যন্ত্রণা হওয়া, ব্যথা হওয়া, এই সিমটমগুলো স্টার্ট হয়। এর পেছনেও কিন্তু কারণ আছে, সেই সমস্ত হরমোনাল চেঞ্জেসের কারণে কিন্তু আমাদের ব্রেস্টের এই সমস্যাগুলো দেখা দেয়। তো এটা নিয়েও চিন্তার কোনো কারণ নেই, গোটা প্রেগনেন্সি পিরিয়ডসেই আমাদের ব্রেস্টের অনেক রকম চেঞ্জেস আমরা লক্ষ্য করি। তো এটাও একটা প্রেগনেন্সির খুব গুরুত্বপূর্ণ সিমটম। এই সময় আরেকটি কমন প্রবলেম প্রেগনেন্সিতে দেখা যায়, কমন প্রবলেম বা সিমটম, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইউরিন। তো প্রথমে দিকে প্রেগনেন্সি যখন আমাদের আসে তখন প্রথম সপ্তাহ থেকে এত ঘন ঘন ইউরিন পায় আমাদের, তখন মাঝে মাঝে মনে হয় যে ইউরিনাল ইনফেকশন হলো নাকি, যে এত ঘন ঘন ইউরিন পায়। কিন্তু এটাও আমাদের বডির ওই হরমোনাল চেঞ্জেসের কারণে এই মানে ঘন ঘন ইউরিন পাওয়া এই ব্যাপারটা হতে থাকে। এবং প্রেগনেন্সির প্রথম 3 মাস এই বারবার ইউরিনেশন যাওয়া এই ব্যাপারটা থাকে, এবং তার 3 মাসের পর থেকে 4 থেকে 6 মাসের মাথায় কিন্তু এই জিনিসটা কমে যায়। কিন্তু আবার শেষের 3 মাস এই প্রবলেমটা আস্তে আস্তে আবার বাড়ে, কেন তখন বেবি অনেকটাই বড় হয়ে যায় এবং পেটের মধ্যে আমাদের নিচের পোর্শনের দিকে কিন্তু প্রচন্ড প্রেসার পড়ে, সেই কারণের জন্য বারবার ইউরিনেশন এই প্রবলেমটা তখন আবার দেখা দেয়। প্রেগনেন্সির আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে ক্রেভিং অফ ফুড। মানে হচ্ছে বিভিন্ন খাবারের দিকে আমাদের সেই টাইমে একটা লোভ হয়। মানে ধরো যে খাবারটা তোমার কোনোদিনও ভালো লাগবে না, তুমি পছন্দই করো না, সেই খাবারটা দেখবে তোমার তখন খেতে ইচ্ছে করবে এবং হঠাৎ খেতে ইচ্ছে করবে, যখন খেতে ইচ্ছে করবে মনে হবে তখনই যেন খাই, এরকম জিনিসটা হয়। আর আবার যে খাবারটা হয়তো তুমি খুব খেতে ভালোবাসো, সেই খাবারটা তখন তোমার একটা নাকে গন্ধ লাগবে, সেই খাবারের গন্ধটা অবধি তুমি সহ্য করতে পারবে না, এইরকম একটা সিমটম প্রেগনেন্সিতে দেখা যায়। এবং আরেকটা জিনিসও হয়, আমাদের মুখের মধ্যে এই জিভের যে একটা টেস্ট ব্যাপারটা থাকে সেইটা অনেক সময় চলে যায়, একটা মেটালিক মেটালিক ব্যাপার লাগে জিভের মধ্যে। তো এই জিনিসগুলোও কিন্তু আর হ্যাঁ, আর একটা জিনিস হয়, যেহেতু ওই বললাম না ভমিটিং ব্যাপারটা থাকে, ভমিটিং এর কারণে কিন্তু মুখটা অনেক টাইমে তেতো তেতো একটা ফিলিংস হয় এই টাইমে, এই জিনিসটা খুব হয় প্রেগনেন্সিতে। আর একটা গুরুত্বপূর্ণ সিমটম আমি তোমাদের সাথে শেয়ার করি, এটা জানি না সবার ক্ষেত্রে হয় কিনা, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রেগনেন্সির একদম প্রথমের দিকে প্রচন্ড পরিমাণে পেটটা পুরো টাইট হয়ে থাকে এবং প্রচন্ড একটা ভারী ভারী ব্যাপার মানে ফিলিংস হয়। মানে তুমি কিছু খেলেও তোমার মনে হয় পেটটা ভর্তি, তুমি কিছু না খেলেও মনে হবে পেটটা ভর্তি, মানে পেটটা সবসময় একটা ভর্তি ভর্তি ব্যাপার আসে। মানে এই সময় অ্যাসিডিটিটাও তো প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, গলা অব্দি যেন মনে হবে ভর্তি, পেটটা প্রচন্ড ভার ভার। এই সিমটমটাও কিন্তু প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যে প্রচন্ড পরিমাণে দেখা যায়। প্রেগনেন্সির আরেকটি সিমটম হলো প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি। এই সময় আমাদের শরীরে অ্যাসিডিটির পরিমাণটা এতটাই বেড়ে যায় এই নানা রকম হরমোনাল চেঞ্জেসের কারণে, এই অ্যাসিডিটি থেকে কিন্তু নানা রকম প্রবলেম দেখা যায়। প্রথমত যেটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম সেটা হলো ব্যাক পেন। পিঠের দিকে একটা সাংঘাতিক রকম যন্ত্রণা হয়, যেটা আমি আমার প্রেগনেন্সিতে ফার্স্ট 3 মাস প্রচন্ড রকম ভাবে এই প্রবলেমটা ফেস করেছিলাম। এবার প্রত্যেকটা মানুষের দেহ আলাদা, তাদের দৈহিক গঠন আলাদা এবং প্রত্যেকের প্রবলেমও আলাদা হয় প্রেগনেন্সিতে। তো সুতরাং এই ব্যাক পেনটা যে সবার ক্ষেত্রে হয় বা হবে তার কিন্তু কোনো কারণ নেই, কিন্তু অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাটা অনেকেরই হয়। তো এটা থেকেও মানে তোমাদের প্রিভেন্ট করারও অনেক রকম এখন মেডিসিন বেরিয়ে গেছে। যেমন ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন একটা লিকুইড অ্যান্টাসিড সারাদিনে 2 বার করে খেতে বলেছিলেন, এবং যখন আমার পুরো 3 মাস কমপ্লিট হয়েছিল তখন আমাকে ডাক্তারবাবু প্যান 20 ওষুধটা দিয়েছিলেন, কারণ একদম প্রথমের দিকে ডাক্তাররা এই টাইপের মেডিসিন দিতে চান না প্রেগনেন্সিতে। তো এই ব্যাক পেনের প্রবলেমটা কিন্তু খুব একটা কমন প্রবলেম এবং খুব কষ্টদায়ক প্রবলেম। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেমও প্রেগনেন্সিতে দেখা যায়, সেটা হচ্ছে ব্রিদিং প্রবলেম। আমি নজিয়া ভমিটিংটা বলার সময়ও বলেছি, কিন্তু ব্রিদিং প্রবলেমটা কি হয়, প্রেগনেন্সি যখন একদম প্রথমের দিকে ধরা পড়ে তখন একটা দেখেছি ব্রিদিং প্রবলেম হয়, এটা আমারও হতো। মানে একটুতে হাঁপিয়ে যাওয়া, ধরো কোনো তুমি একটা কাজ করলে হঠাৎ দেখবে খুব হাঁপাচ্ছ, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ, এইটা হয়। আবার যখন প্রেগনেন্সিটা তোমার 3 মাস ধরো হয়ে গেছে, তাও তখন একটু কিন্তু এই সমস্যাটা একটু কমে যায়, তখন আবার একটু ধাতস্থ হয়ে যায়। কিন্তু আবার যখন লাস্টের দিকে চলে আসে প্রেগনেন্সিটা 7
মান্থ থেকে 9 মান্থ, তখন কিন্তু আবার এই ব্রিদিং প্রবলেমটা খুব বাড়তে থাকে। তার একটা প্রধান কারণ হচ্ছে তখন বেবি কিন্তু পেটের ভেতরে অনেকটাই স্পেসটা নিয়ে নেয়, অনেক জায়গা নিয়ে নেয়, এবং যেহেতু ও বাড়তে থাকে, স্পেসটা নিতে থাকে, সেই কারণে মায়েদের ব্রিদিং প্রবলেমটা কিন্তু খুব হতে। প্রেগনেন্সিতে আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেটা বেশিরভাগ মেয়েদেরই হয়, সেটা হচ্ছে কনস্টিপেশনের প্রবলেম। যাদের এই প্রবলেমটা থাকে না তাদের তো আমি বলবো মানে প্রচন্ডই ভালো। আমার নিজের কনস্টিপেশনের মারাত্মক প্রবলেম ছিল। প্রেগনেন্সির প্রথম 3 মাস তো আমি কনস্টিপেশন নিয়ে খুব ভুগেছি, এবং সেই সময় ডাক্তাররা বলে বেশি করে জল খেতে, বেশি করে ফল খেতে, যে ফলগুলো খেলে তোমার কনস্টিপেশনটা যাতে না হয় সেই রকম। আর খাবারও সেইটাই বলে যে বেশি করে তোমার এমন খাবার খেতে যেটা করে কনস্টিপেশন হবে না। তো কিন্তু এই সময় আবার আমাদেরকে তোমার আয়রনের ওষুধ খেতে হয়। এটা হচ্ছে কনস্টিপেশনের একটা মানে মেন কারণ। সারাদিনে আয়রনের ওষুধ হয়তো 2টো করে খেতে হতে পারে, তো এই আয়রনের ওষুধ খাওয়ার জন্য হয়। আর প্রজেস্টেরনটা যেহেতু এই সময় শরীরের মধ্যে এত হাই হয়ে যায়, আমাদের প্রজেস্টেরন নিজে থেকেও বেরোয়, আবার প্রজেস্টেরনের মেডিসিনও নিতে হয়, ইনজেকশন নিতে হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমাকে প্রজেস্টেরনের মেডিসিনও নিতে হয়েছিল, প্রজেস্টেরনের ইনজেকশনও নিতে হয়েছিল। তো সেই কারণে আমার কনস্টিপেশনের প্রবলেম নিয়ে আমি খুব ভুগেছিলাম। কিন্তু হ্যাঁ, এখন অনেক রকম মেডিসিনও বেরিয়ে গেছে, কেন কি প্রেগনেন্সির প্রথম 3 মাস তো কনস্টিপেশন হওয়া ভালো নয়, কারণ সেই টাইমে তুমি প্রেশার দিয়ে পটি করতে পারবে না। তো সেই কারণে এখন মেডিসিন বেরিয়েছে, ইস্যুগুলো ভুসি আছে, এই সমস্তগুলো খেয়ে কনস্টিপেশন যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হয়। এবং মাঝের যে টাইমটা মানে তোমার 4th মান্থ থেকে 6th মান্থ, এই কনস্টিপেশনের প্রবলেমটা কিন্তু একদম কিওর হয়ে যায় অনেকের ক্ষেত্রে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। কিন্তু আবার শেষের দিকে যেহেতু বেবিটা অনেকটা তখন বড় হয়ে যায়, ব্লাডারের দিকে প্রেশারটা দেয়, সেই কারণে তখন কিন্তু আমাদের আবার কনস্টিপেশনের প্রবলেমটা দেখা দেয়। এবং তখনও প্রচুর প্রচুর পরিমাণে জল খেতে হবে, এবং নানা রকম ফল, শাকসবজি এগুলো ইনটেক করতে হবে, আর প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খেতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সাইন এন্ড সিমটম হলো প্রেগনেন্সিতে, সেটা হচ্ছে স্কিনের পরিবর্তন। এই সময় না স্কিনের মধ্যে অনেক রকম পরিবর্তন দেখা যায়। যেমন আমার প্রেগনেন্সির একদম প্রথমের দিকে মুখে প্রচন্ড রকম অ্যাকনে বেরোতে শুরু করেছিল। তো সেই সময় তো উল্টোপাল্টা কোনো ক্রিম ইউজ করা যায় না। আমি ডক্টরকে বলেছিলাম, ডক্টর বলেছিলেন এগুলো সব প্রেগনেন্সির নানা রকম হরমোনের কারণেই হচ্ছে, এবং এগুলো নিজে থেকেই ঠিক হবে, এবং তাই হয়েও ছিল। প্রথম 1-2 মাস আমার পিম্পলের প্রবলেমটা ছিল, তারপর নিজে থেকে ঠিক হয়ে যায়। এবং তারপরে আমার কি হলো, যখন মাসটা বাড়তে শুরু করলো, 7 মান্থে যখন আমি পড়লাম, তখন আমার অন্যরকম স্কিনের প্রবলেম দেখা দিল। যেমন ঘাড়ের এখানগুলো একটা ব্ল্যাক প্যাচ পড়তে শুরু করলো। তখন তুমি যতই যাই কিছুই মাখো না কেন, এগুলো যাবে না যতক্ষণ না তোমার প্রেগনেন্সি পিরিয়ডটা কমপ্লিট হচ্ছে, এটা ডক্টররাও বলে। আর একটা হচ্ছে সারাদিন গা চুলকানো, এত পরিমাণে ইচিং এর প্রবলেম হয় এই টাইমটা। এটা কিন্তু সবার হয় না, এটা ব্যান্ড টু ব্যান্ড ভ্যারি করে, কিন্তু আমার ক্ষেত্রে এই স্কিনে ইচিং প্রবলেমটা খুব হয়েছিল। তারও একটা কারণ আছে, কারণ এই সময় না স্কিন প্রচন্ড পরিমাণ ড্রাই হয়ে যায়। বিশেষ করে আমাদের যে পেটটা যেহেতু বাড়তে থাকে, এবং মানে ধরো একটা এলাস্টিককে তুমি এইভাবে টানছো, যখন এরকম ভাবে পেটটা বাড়তে থাকে সেটা ফাটতেও থাকে, এবং প্রচন্ড পরিমাণ ইচিংও হতে থাকে। তো এর একটাই সলিউশন, তোমরা চানের সময় যে কোনো রকম অয়েল ইউজ করতে পারো, আর ক্রিম ইউজ করতে পারো, যাতে স্কিনটা তোমার নর্মাল থাকে, বেশি ড্রাই না হয়ে যায়। আর আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে প্রেগনেন্সিতে এই সময় প্রচন্ড পরিমাণে পায়ের খুব কষ্ট হয়, পা প্রচন্ড ফুলে যায়, পায়ের শিরায় একটা ক্র্যাম্পিং এর প্রবলেম দেখা দেয়, প্রচন্ড টান দেখা দেয়। যেটা আমার ক্ষেত্রে হতো যখন আমি সকালের দিকে ঘুম থেকে উঠতাম, যখন আমি 5th-6th মান্থের কথা বলছি, যখন আমার 5 মাস কমপ্লিট হয়ে গেল, তারপর থেকে আমার এই প্রবলেমটা শুরু হয়েছিল। ঘুম থেকে ওঠার পরে দেখতাম পায়ের শিরাগুলো প্রচন্ড পরিমাণে টান ধরছে, এবং পাটা আস্তে আস্তে আমার ফুলতেও শুরু করেছিল। আমি ডক্টরকেও জিজ্ঞাসা করেছিলাম, তো এগুলোতে ভয়ের কিছুই নেই, প্রেগনেন্সিতে এগুলো হয়। কেন সেই সময় আমাদের শরীরে জলের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, যেহেতু বেবি জলের মধ্যে থাকে, তো জলের পরিমাণ বাড়লে আমাদের শরীরের ওয়েটটাও বাড়তে থাকে, সেই কারণে পায়ের এই প্রবলেমগুলো হতে থাকে। তো এই টাইমে একটাই তোমরা কাজ করতে পারো, পাটা বেশিক্ষণ কোনোভাবে ঝুলিয়ে রেখে কোথাও বসবে না, বা অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তোমরা কোনো কাজ করবে না, রেস্ট নিয়ে কাজ করতে হবে, তাহলে পায়ের প্রবলেমটা অনেকটা কম থাকে। আর আমার আরেকটা যেটা প্রবলেম হয়েছিল, আমার এই হাতগুলো এখনো যেটা হয় আমার, মানে যখন আমার 6 মান্থ 7 মান্থ শুরু হলো, তখন এই হাতের এই শিরাগুলো, এই জায়গাগুলো প্রচন্ড পরিমাণ ব্যথা করছিল, মানে আমি হাত মুঠো করতে পারছিলাম না। আমি স্যারকে বলেছিলাম, ডক্টর বাবুকে, উনি বলেছিলেন যে এগুলো একটা নার্ভের প্রবলেম, ওর জন্য মেডিসিনও দিয়েছিলেন। তবে আমি মেডিসিন ইনটেক করিনি, কারণ এই টাইমে এমনিতেই এত মেডিসিন খেতে হয়, আমি মেডিসিনটা নিয়ে আমি ব্যায়াম করছিলাম হাতে, তো এখন অনেকটা রিলিফ আছে। তো এই প্রবলেমগুলো তো থাকেই। আর আরেকটা হচ্ছে মুড সুইং করে এই টাইমে প্রচন্ড রকমের, মানে তোমার হয়তো এই খুব ভালো লাগছে, খুব হাসি খুশি তুমি আছো, সমস্ত কিছু ভালো লাগছে, আবার তার পরক্ষণে 8 ঘন্টার মধ্যে তোমার মনে হবে কিছু ভালো লাগছে না, সবাই বিরক্ত আসছে, রাগ আসছে, নিজের মধ্যে কান্না পাচ্ছে। এই টাইমে এই মুড সুইং ব্যাপারটাও খুব আসে প্রেগনেন্সি। আর একটা পয়েন্ট আমি বলবো বন্ধুরা, এটা একদম লাস্ট পয়েন্ট আমি চলে এসেছি। এই টাইমে যেহেতু শরীরে নানা রকমের হরমোনাল পরিবর্তন হয়, সেই কারণে এই সময় কিন্তু থাইরয়েড
সুগার লেভেল এবং আরো অন্যান্য হিমোগ্লোবিন এই টাইপের যে জিনিসগুলো আমাদের শরীরে আছে সেগুলো কিন্তু আপ ডাউন করতে থাকে। তো তোমরা ডাক্তাররা যা বলবেন আর কি, প্রথম 3 মাসের মধ্যে ওনারা একবার টেস্ট করান, অবশ্যই তোমরা সেই টেস্টগুলো করবে। এবং আয়রন, ক্যালসিয়াম এই মেডিসিনগুলো তোমরা অবশ্যই নিয়ম করে খাওয়া দাওয়া করবে, কোনো সময় নিজে থেকে এই মেডিসিন স্কিপ করবে না। কেন, আয়রন বলো, ক্যালসিয়াম বলো, সুগার বলো, থাইরয়েড বলো, এগুলো এমনই জিনিস, এগুলো যদি ওঠানামা করতে থাকে আর ঠিকঠাক কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু শরীরে নানা রকম প্রবলেম দেখা দেয়, ব্রিদিং প্রবলেম আসবে, আরো অনেক রকম প্রবলেম আসবে। তো সেই কারণে এই মেডিসিনগুলো ঠিকঠাক করে তোমরা নেওয়ার চেষ্টা করবে। আর আমি এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম যে প্রেগনেন্সি এলে যে সিমটমগুলো দেখা দেয় এগুলো কিন্তু গুড সিমটম, এগুলো হচ্ছে গুড সাইন, এগুলো নিয়ে বেশি টেনশন করবে না। আমিও প্রথমের দিকে অনেক রকম টেনশন করতাম, কিন্তু আমার ডক্টর সবসময় বলতেন যে এগুলো গুড সাইন, এগুলো হওয়া মানে তোমার বেবি হেলদি আছে, ভালো আছে, ভালোভাবে তার মানে বৃদ্ধিটা হচ্ছে। তো সবসময় পজিটিভ একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখবে, নেগেটিভ কিছু চিন্তা ভাবনা করবে না। আর এই সময় যতটা পারবে হাসি খুশি থাকবে, প্রেগনেন্সি তোমাদের এমনি ভালো যাবে। আর আরেকটা কথা হচ্ছে, প্রেগনেন্সি আমি যে সিমটমগুলো বলেছি তার সবকটাই যে তোমাদের মধ্যে দেখা দেবে তা কিন্তু নয়। আমি প্রথম থেকেই বলছি, ম্যান টু ম্যান অনেক কিছু জিনিস ভ্যারি করে। আমার মধ্যে যে সিমটমগুলো দেখা দিয়েছে বা আমি যে সিমটমগুলো বললাম সেগুলো যে সবার মধ্যে একদম সেম ভাবে দেখা দেবে তা কিন্তু নয়। প্রত্যেকের মধ্যে অনেক রকম আলাদা আলাদা সিমটম এই টাইমে দেখা দেয়। সুতরাং কোনো জিনিস নিয়ে ভয় না পেয়ে, নেগেটিভ চিন্তা না করে তোমরা সবসময় ডক্টরের সাথে কনসাল্ট করবে। আর আজকের মতো এই টপিকটা এখানেই আমি আলোচনা শেষ করলাম। তোমরা অবশ্যই বলো আমার প্রেগনেন্সি নিয়ে যে আমি ব্লগগুলো করছি তোমাদের কেমন লাগছে। আমি সবসময় চাই যে তোমাদের এই ব্লগগুলো থেকে যাতে তোমাদের হেল্প হয়, কেন আমি যেহেতু নিজে প্রেগনেন্সি নিয়ে অনেক ভুগেছি, আমি চাই অন্য কেউ যাতে না ভুগুক, তাদের অনেক হেল্প হোক। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা।